এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার তো সময় হয়েছে, তোমার কবে হবে কে জানে। এভাবে বলছে কেন? আচ্ছা আম্মুকে পাঠাই। না না, এখন না। শোনো, পরিবার জানলে বিষয়টা নর্মাল হবে। তুমি কি আমার সাথে থাকতে চাও না? দেখুন, চাই, কিন্তু আমি এখনো বিয়ের জন্য নিজেকে। ঠিক আছে, তুমি সময় নাও, কিন্তু চিন্তা না, আমি সরি। এই একটা কথাই যেন শুভ নুহার মনে আবারও রাজত্ব করে নিল। একটা মানুষ এভাবে কারো কথা বুঝবে, তাকে সাপোর্ট করবে, এমন লোকই তো প্রতিটা মেয়ে চাই। শুভ এতটা সাপোর্টিভ হওয়া, তার খেয়াল রাখা, সব কিছুতে যেন নুহা মুগ্ধ হয় বারবার। যার সাথে মন খুলে কথা বলা যায় তাকে পাওয়াটাই তো ভাগ্যের বিষয়। নুহাকে একটু নার্ভাস দেখে শুভ তার কথার ধরনটায় পাল্টে ফেলে, সাথে কথার টপিকটাও। শুভ শুরু করে দেয় আজ সারা দিন তার সাথে কি হয়েছে, অফিসে এসে কি করেছে, সবকিছুই সে নুহার সাথে শেয়ার করতে থাকে। দুজনে নির্ধারিত সময়ের হিসাব না করে দীর্ঘ এক সময়ের ফোনালাপে মত্ত হয়। ভোরবেলা কারো হাতের মৃদু ধাক্কাতে আস্থা চোখ খুলে তাকায়। ইদানিং সে দেরি করে ঘুম থেকে ওঠে, তাই আজ সকালে ডাকায় কিছুটা বিরক্ত হলো। ভ্রু কুচকিয়ে তাকে দেখে সুমি বেগম তার পাশে বসে তাকে ডাকছে। বড় মাকে দেখে আস্থা দ্রুত উঠে বসে। বড় মাকে দেখে কিছুটা ঘাবড়ে যায় আস্থা। আস্থাকে এমন করতে দেখে সুমি বেগম মিষ্টি এক হাসি দেয়। আস্থা বলে, কি হয়েছে বড় মা? কিছু কি হয়েছে বাড়িতে? বাড়িতে কিছু না হলে বুঝি তোকে ডাকা যাবে না? মানে মানে তো তা বলিনি। বাড়ির বউরা বুঝি এত বেলা করে ঘুম থেকে ওঠে? আস্থা সুমি বেগমকে জড়িয়ে ধরে বলে, শ্বশুর শাশুড়ি মা তোমার মতো ভালো হলে তো এত বেলা করেই উঠবে। হয়েছে, খাতির করতে হবে না, উঠে ফ্রেশ হয়ে নিচে আসুন। কেন মা? বাড়িতে মেহমান আসছে, আর তুই কিন্তু এ বাড়ির এখন একমাত্র বউ, আমার ছেলের বউ। কাজে পিছিয়ে থাকবে তো, কিন্তু আমি চাই না। অলস মেয়ে কখনোই আমি আমার ছেলের জন্য, হৃদের জন্য পছন্দ করব না। কথাটা বলে তিনি তো চলে যান, কিন্তু একরাশ মন খারাপ দিয়ে যান আস্থাকে। মেয়েটার মনে কষ্ট নেমে আসলো। সে কি সত্যি হৃদের যোগ্য নয়? এখন নিজের প্রতি রাগ হচ্ছে। বড় মা তো সত্যি বলেছে, হৃদ সকালে নাস্তা করে বের হয়েছে, আর সে বউ হয়ে ছেলে কয়টা বাজে বের হয়েছে তা জানে না। অথচ একটা সময় হৃদকে দেখার জন্য রাত জেগে থাকতো, সকালে দ্রুত উঠতো যাতে একটিবার দেখতে পারে। আমরা মানুষরা বড়ই বৈচিত্র্যময়। একবার কিছু পেয়ে গেলে তার মূল্যায়ন করি না, অথচ পাওয়ার আগ পর্যন্ত সেই জিনিসটা পাওয়ার কত আক্ষেপ করি। আস্থার সিদ্ধান্ত নিয়েছে সে একজন ভালো বউ হয়ে দেখাবে, সবার খেয়াল রাখবে। একজন বউ যা যা করে সে তাই করবে। এখন সে মেঘা মায়ের কাছে যাবে তার কাজে সাহায্য করতে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে বাড়িতে সবাই আছে। আস্থা এতে কিছুটা ঘাবড়ালো। আজ সবাই বাড়িতে কেন? মেঘের কাছে গিয়ে দাঁড়ায়। মেঘ রান্নাঘরে সবজি কাটছে। আস্থা তাকে ফিসফিস করে বলে, মেঘা মা, সবাই বাড়িতে কেন আজ? তুমি কি দিন দুনিয়ার খবর রাখো না? কেন, কি হয়েছে? আজ শুক্রবার। মনেই ছিল না। মন কোথায় থাকে শুনি? কোথাও না। জানি তো কোথায়। যান, কফিটা দিয়ে আসুন। কাকে? যার কাছে তোমার মনটা থাকে। আস্থার আর বুঝতে বাকি রইল না যে মেঘ কি বলছে। সে দ্রুত হাতে কফির কাপটা নিয়ে হৃদের কাছে যায়। হৃদের সামনে সে দ্রুত হাতে কফির কাপটা দিবে, তখনই কফির গ্লাসটা পড়ে যেতে নেয়। কিন্তু হৃদ তা পড়ে যাওয়ার আগেই ধরে ফেলে। পুরো কফিটা না পড়লেও হালকা কিছুটা পড়ে। সুমি বেগম তা দেখে সে বলে, কোনো কাজও কি তুই ঠিক মতো করতে পারিস না? পাশ থেকে রিসান সাহেব বলেন, বাদ দাও তো, ছোট মানুষ। নাফিসা বেগম টেবিলে কিছু একটা রেখে তাদের দিকে এগিয়ে আসতে আসতে বলেন, ছোট কথায় ভাইয়া, ভাবি তো ঠিকই বলেছে। এমন করলে কি চলবে? সামান্য কফিটুকু এনে দিতে পারে না? সবার আস্থাকে এমন করে বলায় আস্থার একটু কষ্ট হলো। সত্যি তো, সে কি এই সামান্য কাজটুকু করতে পারবে না? আস্থার মন খারাপটা হৃদ দেখলো। সে বুঝতে পারছে না সবার এমন করার মানে কি। ছোট মানুষ ধীরে ধীরে শিখে যাবে। হৃদ এবার গম্ভীর মুখে বলে উঠল, চাচি প্লিজ, ও তো এসব কাজ সব সময় করে না, তাই হয়তো পড়ে গেছে, বুঝতে পারিনি। আর আম্মু, তোমার যেহেতু মনে হয় ও সামান্য কিছু পারে না, তাহলে ওকে দিয়ে করিও না।
রিদ, আমি কিন্তু সেভাবে বলিনি। মেয়ে মানুষ শিখতে হবে না? তাহলে ওকে আগে ধীরে ধীরে শেখাও। হৃদ কথাটা বলে আস্থার হাত ধরে ওকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সুমি ও নাফিসা বেগম ঠোঁট টিপে হাসছে। ইহসান সাহেব বললেন, ছেলে দেখেছো কত বউ পাগল, তার বউকে তো সামান্য কিছু বলাও যাবে না। দেখতে হবে মানুষটা কে করেছে। ভালো বললে ছেলে তোমার, আর তেরামি করলেই ছেলে আমার, এমন বিচার? হৃদ আস্থাকে নিয়ে তার রুমের কাছের উপর বসায়, নিজে মাটিতে হাঁটু ভেঙে বসে। আস্থার হাত দুটো ধরে তার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকায়। আস্থা কান্নারত অবস্থাতেও হৃদের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। হুট করে লজ্জা করে। হৃদের চাহনিতে কিছু একটা আছে যা আস্থাকে লজ্জায় আড়ষ্ট করছে। আস্থা মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। হৃদ তার হাতের দুটো আঙ্গুল দিয়ে আস্থার সত্যি ধরে মাথা উঁচু করে। দুজনের নয়নের মিলন হয়। হৃদ ঠোঁট বাঁকিয়ে হাসি দেয়, যা দেখে আস্থা আরো লজ্জা পায়। হৃদ সেই হাসির রেশ রেখে বলে, এত বড় হয়েছিস তবুও কথায় কথায় কাঁদিস কেন? আমার বউ কান্না করলে বুঝি আমার ভালো লাগে? আস্থা নাক টেনে বলে, আমি সত্যি সবকিছু প্রপারলি করতে চাই, কিন্তু কেন যে বিগড়ে যায়। মন খারাপ করবি না, আম্মু চাচি তো তোর ভালোর জন্যই বকে, ধীরে ধীরে সব শিখে যাবি, আর না শিখলেও আমার সমস্যা নেই। কথাটা বলে হৃদ একটু উঁচু হয়ে আস্থার কপালে ঠোঁট ছোঁয়ায়। অতঃপর নরম কণ্ঠে বলে, হাতটা ধুয়ে মলম লাগিয়ে নিস। কেমন লাল হয়ে আছে, হয়তো জ্বলছেও। হুম। প্লিজ লাগিয়ে নে। আমি লাগিয়ে দিতাম, কিন্তু এখন আব্বুর কাছে যেতে হবে, নয়তো পরে সমস্যা হবে। আপনি বড় আব্বুর কাছে যান, চিন্তা করবেন না। হৃদ দাঁড়িয়ে আস্থার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। আস্থা হৃদের কথা মতো হাত ধুতে ওয়াশরুমে চলে যায়। এত ভালোবেসে আদর করে বলছে, না করে কিভাবে? হৃদকে আজ একটু অন্যরকম লাগছে। ছেলেটা হুট করে আন্দাজ করতে পেরেছে কি না কে জানে। ইহসান সাহেব মনে মনে তো ভাবছে, আর সরু চোখে ছেলের দিকে বারবার তাকাচ্ছে। হৃদ সকাল থেকে ইহসান সাহেবের সাথে কথা বলছে। তার বাবা যা বলছে আজ কোনো কথা ছাড়াই তা মেনে নিচ্ছে। সবকিছুতেই বাবাকে সায় দিচ্ছে, এমন তো হয় না। ইহসান সাহেব যা বলবে তাতে অন্য একটা কথা হৃদ অবশ্যই ঢোকাবে, কিন্তু আজ করছে না। দুপুরে খাবার পর আজ কেউ আর নিজের রুমে গিয়ে কিছুক্ষণের জন্য শোয়নি। সবাই একে অপরের সাথে কথায় মত্ত হয়ে আছে। রাবেয়া বেগমরা দুপুরে কিছুক্ষণ আগে এসেছেন, বিভিন্ন কথা বলছেন তারা এখন। কথার এক পর্যায়ে রাবেয়া বেগম বললেন, ভাই, আমার মনে হচ্ছে এখন আফরা ও নিহানের বিয়েটা আনুষ্ঠানিকভাবে হয়ে গেলে ভালো হতো। কথাটাতে আফরা কিছুটা লজ্জা পায়। হুট করে চোখ যায় সামনে বসা পুরুষটার দিকে। নিহান কিভাবে তাকিয়ে আছে আফরার দিকে। আফরার বেশ লজ্জা লাগছে। সে চোখ সরিয়ে নেয়। পাশ থেকে ইহসান সাহেব বললেন, এত জলদির কি আছে? বউ যেহেতু ওই হবে তাই দেরি করে লাভ নেই। ইহসান সাহেব ও রাবেয়া বেগমের মধ্যে এই নিয়ে লম্বা এক আলোচনার পর সিদ্ধান্ত আসে যে সামনের মাসে ওদের বিয়ে হবে। এটা শুনে আস্থা খুশি হয়। বাড়িতে বিয়ে হচ্ছে তাই মেয়েটার মুখে খুশিরা যে খেলা করছে তা বোঝা যায়, কিন্তু হৃদ বাবার দিকে মাসুম বাচ্চার মতো তাকিয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে আজ যে এত ভালোভাবে কথা বলছে তার আমি ছাড়া তার প্রতিদানটা সে চাইছে। ইহসান সাহেব ছেলের দিক থেকে চোখ সরিয়ে বড় শ্বাস ছেড়ে বলে, আমি একটা কথা বলতে চাই, যদি তোমরা সম্মতি দাও তবে আমি আমার আরও একটা ইচ্ছে পূরণ করতে চাই। বলো ভাইয়া। আপনার বিয়ের আগেই আমি হৃদ ও আস্থার বিয়েটা দিতে চাই। ভাইয়া, আগে মানে যদি একই দিনে হয় তাহলে তো ভালো হতো, তাই না? সবার কথার এক পর্যায়ে সিদ্ধান্ত হয় দুজনের একই দিনে বিয়ে হবে। কথাটা শুনে আস্থার বুকে ধুক ধুক শব্দ হতে শুরু করলো। সে সেখানে আর উপস্থিত না থেকে দ্রুত নিজের রুমে চলে গেল। দেখতে দেখতে কেটে গেছে আরো বেশ কিছুদিন। স্রোতের মতো সময় যেন বয়ে যাচ্ছে। সেই স্রোতের সাথে গা ভাসিয়ে দিন পার করছে সবাই। ইতিমধ্যে বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে। একসাথে দুটো বিয়ে কেনাকাটাও তাই অনেক হচ্ছে। এক এক দিন এক একজনের জন্য এক এক প্রোগ্রামের জন্য কেনা হচ্ছে। সবকিছু বাড়ির মহিলারাই করছে। তাদের সাথে বেশিরভাগ সময় রিজবান যাচ্ছে। হৃদ প্রচন্ড ব্যস্ত হয়ে গেছে। সে ইদানিং বাড়ির থেকে অফিসে বেশি সময় দিচ্ছে। ইহসান সাহেবের ক্ষেত্রেও তাই হচ্ছে। বাপ ছেলেরাই মনে হয় দুনিয়ার কাজ সব তারাই করে নিচ্ছে। সুমি বেগমেতে বেশ কিছু কথাও শোনায়।
আস্থাটা মনমরা হয়ে থাকে। মার্কেটে গেলেও সে কিছুটা অন্যমনস্ক হয়ে থাকে, যেটা স্বাভাবিক বিষয়। বেটা দুজনের, তাই দুজন না গিয়ে সবকিছু আস্থায় পছন্দ অনুযায়ী কিনছে। রিসান সাহেব এত কিছু বলে না, তার সুমি বেগম বলে দেন, আজ তোমার ছেলে বাড়ি আসুক, যতই রাত হোক, আমি তার সাথে এই বিষয়ে একটা হেস্তনেস্ত করি, তবেই ছাড়বো। শোনো, কিছুদিন পর একটা লম্বা সময়ের জন্য অফিসে যাবে না, এটা তুমি ভালো করেই জানো। তোমার ছেলে কি, তুমি তা ভালো বোঝো, তাহলে কেন এমন করছো? ও তো তখনের কাজগুলোই আগে শেষ করার চেষ্টা করছে। অফিসে মনে হয় ও একাই কাজ করে। অফিসে যত মানুষই কাজ করুক না কেন, যে মেন সে যদি না থাকে তাহলে কাজ কি আর হয়? তাছাড়া তখন নিহান ও অফিস বন্ধ দিবে, তখন তো তাকেও বলা যাবে না, তাই না? ভালো কথা মনে করিয়ে দিয়েছো। কি? তা তোমায় কেন বলবো? রাত প্রায় 10টা। হৃদ সবাই বাড়িতে প্রবেশ করেছে। সদর দিয়ে ঢুকতেই দেখে তার মা বসার রুমেই বসে আছে। হৃদ সামনে এগোতেই সুমি বেগম বলেন, ফ্রেশ হয়ে আসো, খেতে দেই। তুমি কেন শুতে যাওনি? কথা আছে তোমার সাথে, দ্রুত আসো। জি। বেশ কিছুক্ষণ পর হৃদ আসে। ছেলেটা কিছুটা ক্লান্ত বোঝা যাচ্ছে। হৃদকে খেতে দেয় সুমি বেগম। হৃদের যে এত ক্ষুধা লেগেছিল তা এতক্ষণে বোঝা যায়নি। বাচ্চাদের ক্ষুধা লাগলে যেমন করে খায় ঠিক তেমন ভাবেই খাচ্ছে ছেলেটা। খাওয়া শেষ হতে হৃদ হাত ধুয়ে মায়ের আঁচলে তা মুছে মায়ের পাশে বসে। মায়ের কাঁধে মাথা এলিয়ে দিয়ে নরম কণ্ঠে শুধায়, কি বলবে আম্মু? তুই এখন এত ব্যস্ততা দেখাস কেন? ব্যস্ততা দেখাই না আম্মু, আমি সত্যি ব্যস্ত থাকি। সামনে বিয়ে, এখন একটু তো সময় বের করতে পারিস। বিয়ের মধ্যে যেন ঝামেলা না হয়, তাই তো এখন সব ঝামেলা শেষ করে নিচ্ছি। নিহান প্রায়ই আসে, মার্কেটে যাই, কিন্তু তুই আসিস না, আস্তার কিন্তু মনটা খারাপ হয়। মায়ের কথায় হৃদ কিছুটা হাসে। ছেলের বউয়ের জন্য কত মায়া তার। ছেলের বউয়ের জন্য ছেলেকেই কথা শোনাচ্ছে। হৃদ তখন বলে, ও বলেছে তোমাকে যে ওর মন খারাপ। ওর বলতে হবে কেন? আমি তো ওর মুখ দেখলেই বুঝি। আচ্ছা আমি দেখছি, যাও গিয়ে শুয়ে পড়ো। হৃদ উঠে নিজের রুমে চলে যায়। সুমি বেগমও চলে যায় নিজের রুমে। মানুষকে দাওয়াত দেওয়া নিয়েও তার রিসান সাহেবের সাথে কথা বলতে হবে। সেই লিস্ট নিয়ে আজ তারা হয়তো অনেকক্ষণ পার করবে। হৃদ নিজের রুমে শুয়ে 10 মিনিটের মতো বসে। ক্লান্ত লাগছে তার আজ। কয়েকদিন যাবৎ নিজেরও বেশ খাটাখাটনি হচ্ছে। এক্সট্রা চাপ নেয়ার জন্য মাথাটাও ব্যথা করছে। হৃদ মাথা ব্যথা নিয়ে আর শুয়ে থাকলো না। তার সুখ পাখিটা তো অভিমান করেছে, তাই তার অভিমানও তাকে ভাঙাতে হবে। হৃদ বিছানা থেকে উঠে ধীরে ধীরে আস্থার রুমে যায়। আস্থা নিজের রুমে শুয়ে শুয়ে বিভিন্ন বিয়ের ভিডিও দেখছে। বউরা কিভাবে হলুদে নাচছে, বরগুলো সারপ্রাইজ করতে চলে আসছে, এসব ভিডিও দেখে নিজেই হালকা হাসছে। এটা আনন্দের হাসি। ঠোঁট নিজে নিজে প্রসারিত হয়ে যায়। কিছু কিছু সময় মানুষের খুশি দেখলেও খুশি লাগে। হৃদ আলতো করে দরজা খুলে রুমে ঢুকে। আস্থা তা দেখেই দ্রুত উঠে বসে। দ্রুত হাতে ওড়না নিয়ে গলায় পেঁচিয়ে ফেলে। হৃদ কিছুটা মুচকি হেসে বলে, তুই ঠিক যত দ্রুত ওড়নাটা পেঁচালি, ঠিক তার থেকে দ্বিগুণ দ্রুত আমি একদিন তোর। চুপ করুন অসভ্য লোক। হৃদ এবার শব্দ করে হেসে দিল। তার বউটা এখন তাকে বুঝে গেছে সে কখন কি বলতে চায়। তার সে এখন বুঝে কষ্ট করে পুরো কথাটাই বলতে হয় না। হৃদকে হাসতে দেখে আস্থা বুঝে যায় যে লোকটা এখন কিছু অসভ্য কথা বলবে, তাই কথা ঘোরাতে আস্থা বলে, আপনি খেয়েছেন? হ্যাঁ। এখানে কি করছেন বড় আব্বু দেখলে? তোর কি মনে হয় আমি যে যখন তখন তোর রুমে আসি তোর বড় আব্বু জানে না? জানে। তোর বড় আব্বু খুবই বিচক্ষণ মানুষ। তার চোখ ফাঁকি দিয়ে কেউ কিছু করবে তা কি সম্ভব? সে ছাড় দিচ্ছে দেখেই তার ফায়দা নিচ্ছি। তিনি ছাড় না দিলে আমার মতো 100 হৃদেরও সাধ্য নেই লুকিয়ে কারো রুমে আসার। আল্লাহ, তাহলে প্লিজ চলে যান। বড় আব্বু কি না কি ভাবছে। কিছুই ভাবছে না। তিনি জানেন আমি তার অনুমতি ছাড়া তেমন কিছুই, ভরসা করে আমায়। আসছে আমার। যে ছেলে না জানিয়ে বিয়ে করে তাকে আবার। শোনো, বিয়েটা না জানিয়ে করতাম না, কিন্তু সেদিন তোর মামা তোর আর তোর মামাতো ভাইয়ের বিয়ে নিয়ে পীড়িতের আলাপ শুরু করে দিয়েছিল। মেজাজটাই নষ্ট হয়ে গেছিল। আমি জানি। হৃদ ভ্রু কুচকে বলে, কিভাবে? নিহান ভাই বলেছিল। ওকে না করেছিলাম। আচ্ছা বাদ দিন, যান এখন। কোথায়? চলো। আচ্ছা ভালো লাগছে না আমার।
আয়, বাড়ির সামনে দিয়ে একটু হেঁটে আসি, বেশি দূর যাব না। চলুন। নির্জন রাত, রাস্তায় মানুষের কোনো আনাগোনা নেই। চাঁদটা আজ কিছুটা কমলা বর্ণ ধারণ করে আছে, পরিবেশটা কিছুটা শীতল। দুজন কপত কপতে নির্জনের রাস্তা দিয়ে হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে। দুজনের মধ্যে অব্যক্ত অনুভূতি খেলা করছে। হাঁটতে হাঁটতে হৃদ বলে, তোর কি মন খারাপ? মন কেন খারাপ হবে? এই যে আমি নিহানের মতো মার্কেটে যাই না, তোকে হুটহাট ওর মতো সারপ্রাইজ দিতে পারি না। মোটেও না। আমি জানি আপনি ব্যস্ত থাকেন, তাছাড়া মন খারাপের তো কিছু নেই। আমি তো খুশি যে অবশেষে আমাদের বিয়েটা হচ্ছে। শোন, মন খারাপ করবি না। আমি জানি তোর মন খারাপ হয়। বিয়ের মধ্যে শাড়ি পরবি, লেহেঙ্গা আমার পছন্দ না, বউ বউ লাগে না। যেদিন বউয়ের শাড়ি কিনতে যাওয়া হবে সেদিন ঠিকই আমি যাব। আমার বউয়ের বিয়ের শাড়ি আমি পছন্দ করে কিনে দিব। আমি জানি। কিভাবে? আপনি যে আপনার বউটাকে বড্ড ভালোবাসেন তা আপনার আচরণে আপনার বউ ঠিকই উপলব্ধি করতে পারে। হৃদ মুচকি হাসলো। আস্থার হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে আসলো আরো। আস্থার কাঁধে হাত দিয়ে এবার হাঁটতে হাঁটতে বলল, কবে যে আমার এই পুতুলটাকে বউ বানিয়ে ঘরে তুলব? খুব শীঘ্রই আপনার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে মশাই। হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির গেটের বাইরে ফুল গাছ দেখে ফুলের ডালটা ঝুলে আছে বাইরের দিকে। আস্থা সেখানে তাকায়, মুগ্ধ হয়ে দেখে। হৃদ দ্রুত সেখানে দৌড়ে গিয়ে দুটো ফুল ছিঁড়ে আনে। এসে একটি আস্থার হাতে দেয়, অপরটি তার কানে গুজে দেয়। আস্থা হেসে বলে, এখন কেমন যেন ফুলের নেশা হয়েছে। আমার এখন ফুল যতটা ভালো লাগে আগে ততটা ভালো লাগতো না। হয়তো আপনি তখন ছিলেন না তাই। হৃদ কিছুক্ষণ চুপ থেকে আস্থার দিকে তাকিয়ে থাকে। আস্থা ভ্রু উঁচু করে তাকে কিছু বলে। তখন হৃদ বলে ওঠে, তোর নেশা আজন্ম আমায় ঘিরে রাখুক, আমি যেন তোর মধ্যেই মত্ত থাকি সারা জীবন। হৃদ কথাটা বলে তার সুখ পাখিটার কপালে উষ্ণ এক আদর রেখে দেয়। সকাল থেকে আজ সুমি বেগমের মন ফুরফুরা। সে আজ গুনগুনও করছে বেশ। অনেক বছর পর তাকে এমন করতে দেখা যাচ্ছে। রেস্তান সাহেবেরও নিজের সহধর্মিণীকে এমন খুশি দেখে ভালো লাগছে। সে বসে বসে চা খাচ্ছে আর পত্রিকা পড়ছে। রান্নাঘরে থেকে আজ বেশ হাসাহাসির শব্দ আসছে। বাড়ির বড় তিন বউয়ে আজ হাসাহাসি করছে। তাদের হাসাহাসির মূল কেন্দ্র হচ্ছে বিয়ের আলোচনা। কে কি পড়বে, কে কি কিনবে, এসব নিয়ে। আজই তাদের শপিং এর শেষ দিন। তারা আজ বিকেল করে বের হবে। নোহাকে বলেছে আজ এখানে চলে আসতে, সাথে তার মাকেও। কিন্তু রাবেয়া জানায় সে সোজা শপিং মলে যাবে, কিন্তু নুহা অনেকবার বলে রাজি করায় যে সে এই বাড়ি থেকে যাবে। তাই রাবেয়া বেগম তাকে যাওয়ার অনুমতিও দিয়ে দেয়। নুহা আসছে শুনে আস্থা ও আফরা দুজনেই খুশি হয়। আস্থার থেকে আফরা এখন একটু বেশি লজ্জা পায়। আস্থা পাবেই বা কিভাবে? হৃদ সবার সামনে যেভাবে বউ বউ করে হাতে মেয়েটা এখন অভ্যস্ত। আপাতত যেটুকু লজ্জা পায় তা আফরার তুলনায় অতি সামান্য। নুহা সকালে নাস্তা করে বের হয়েছে মামার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু দুপুর প্রায় হতে চলল, মেয়েটা এখনো আসেনি। ফোন করে জানায় রাস্তায় নাকি অসম্ভব জ্যাম। সুমি বেগম এতে কিছু না বললেও আস্থা কিছু একটা ভাবছে, যে ভাবনাটা আফরার মুখেও স্পষ্ট। দুপুরের দিকে নুহা বাড়িতে আসে। সুমি বেগম নুহা আসতেই তাকে ঠান্ডা এক গ্লাস শরবত দেয়। নুহা খেতে খেতে বলে, মামনি, অনেক গরম ছিল গো, তোমার এই শরবত খেয়ে একটু ভালো লাগছে। এত দেরি হলো? খুবই জ্যাম ছিল নাকি? হ্যাঁ, অনেক। আস্থা ও আফরা নিজেদের রুমে বসেছিল। দুজনে তাদের কোন প্রোগ্রামে কি করবে এসব নিয়ে মজা করছিল। তখনই তাদের রুমে নুহা আসে, পাশে বসে। দুজন সরু চোখে নুহার দিকে তাকায়, কুশল বিনিময় হয়। অতঃপর আস্থা নুহাকে বলে, এত দেরি কেন হলো তোর? বললাম না যে জ্যাম। মিথ্যে বলিস না। 1 ঘন্টার রাস্তা আমাদের বাড়ি আর তোদের বাড়ির মধ্যে। যদি জ্যাম থাকেও বেশি হলে 2 ঘন্টাই দেরি হলো, কিন্তু তোর পুরো 4 ঘন্টার মতো দেরি হয়েছে। তুই এভাবে কেন কথা বলছিস? পাশ থেকে আফরা বলে, আস্থা তো ঠিকই বলেছে নুহা, তুই সত্যি করে বল তো। কি আশ্চর্য! আমি নুহা কথা শেষ করতে পারে না। তার ফোনে একটা ছোট্ট খুদে বার্তা আসে। তার আগে সেই বার্তাটা আস্থা ও আফরা দেখে ফেলে। স্পষ্ট লেখা যে, তুমি কি বাড়ি পৌঁছিয়েছো? বাড়িতে গেলে জানিও, আমি টেনশনে থাকবো। নাম্বারটা অপরিচিত আস্থা ও আফরার কাছে। আস্থা ফোনটা হাতে নিয়ে নুহার দিকে ঘুরিয়ে তার মুখের সামনে ধরে। আস্থা বেশ কর্কশ ভাষায় বলে, এখন তুই কি বলবি বল। নুহা বেশ মাসুম একটা ভাব করে বলে,
তুই যে হৃদ ভাইকে বিয়ে করেছিলে আমাকে বলেছিস? তুই যে আমার এই ভাইয়ের সাথে টাঙ্কি মেরেছিস সেটাও জানাসনি। তাহলে আমি কেন তোদের বলবো? ওয়েট, তুই কি বলিস? আমি তোর ভাইয়ের সাথে টাঙ্কি মেরেছি মানে ভাইয়ের সাথে যে তোর কিছু ছিল তা কি বলেছিস? আমার ভাই সেদিন কান্নাকাটি না করলে তো জানতেই পারতাম না। তোদের ননদ ভাবির কথা পরে, আগে বল ছেলেটা কি? আমি বলবো না আস্তা। কানের নিচে দিব এক, বল, নয়তো সব এক্ষুনি রিহান ভাইকে ফোন করে বলে দিব। কাউকে বলবি না তো? না মনে হয় বলেই দিবি। আরে বলবো না। সত্যি? সত্যি। শুভ? শুভ কে? ফারহান ভাই আর ভাই। আমাদের রাইকা আপুর দেবর। কি বলিস? তুই কত চালাক রে, তলে তলে এত আর একটু বললেও না। আসলে বিয়ের থেকে পরিচয় হালকা কথা বলতাম, কিন্তু ধীরে ধীরে যে। আচ্ছা দেখা যাক কি হয়। আমি যতটুকু জানি শুভ ভাইয়া তিনি ভালো ছেলে। যেদিন রাইকা আপুর কাছে শুনলাম যে তিনি নাকি খুব ভালো একটা কোম্পানিতে জব করেন। আচ্ছা, এত আমেজ রাইকা আপু আসছে না যে? আপু আজকে আসবে, ফারহান ভাই বাড়িতে আসলেই দিয়ে যাবে আপুকে। সন্ধ্যা বেশ কিছুক্ষণ আগেই পেরিয়ে গেছে। গোধূলির ছায়া মিশে এখন আসমান কালো বর্ণ ধারণ করেছে। শপিং মলে অনেক কেনাকাটাই ইতিমধ্যে শেষ হয়ে গেছে। হুট করে সেখানে নিহানের আগমন হয়। নুহা হাত দিয়ে আফরাকে একটু খোঁচা দেয়, এতে যেন মেয়েটা নুয়ে পড়ে লজ্জায়। নিহানকে নিয়ে আফরার জন্য বিয়ের শাড়ি দেখছে। দুবোন ঠিক করেছে যে তারা বিয়ের দিন পুরো বাঙালি মেয়েদের মতোই সাজবে। তারা লাল টুকটুকে বউ সাজবে। মূলত রিত চেয়েছে তার বউটা এমন করে সাজুক। আস্থা শাড়ির কথা বলায় আফরা বলে সেও শাড়ি পরবে। শাড়ির দোকানে বসে বসে সবাই শাড়ি দেখছে। আফরার দুটো শাড়ি পছন্দ হয়েছে, এখান থেকে একটি কিনবে, কিন্তু আস্থা এখনো ঠিক মতো শাড়ি দেখছে না। সে চারিদিকে বারবার উকি ঝুঁকে দিচ্ছে। তার মন বলছে তার হৃদ ভাই আসবে। নিহান আসতেই আস্থা ছলে বলে হৃদের কথা জিজ্ঞেস করে। নিহান তখন জানায় যে হৃদ আজ আসবে না, সে অনেক ব্যস্ত। কিন্তু আসবে না জেনেও আস্থার মনে হচ্ছে যত ব্যস্ততা থাকুক না কেন লোকটা ঠিকই আসবে। সুমি বেগম হয়তো আস্থার এমন হাহুতাশ করা মনটাকে বুঝতে পারলো। সে আস্থার হাতের উপর হাত রাখলো, ফিসফিস করে বোঝালো, দেখ ছেলেটা তো একটু ব্যস্ত, তুই দেখ কি কিনবি, এমন করিস না। আর একটু দেখি না। আসবে না জেনেও অপেক্ষা করাটা বোকামো। আমার মন বলছে সে আসবে, বড় মা তাকে নিয়ে। আমার মন কখনো ভুল বলে না। আস্থার কথাটা শেষ হতেই সুমি বেগমের মুখে হাসি ফুটে। সে আস্থার পেছন দিকে তাকিয়ে আছে। তখনই নাফিসা বেগম বলে ওঠে, ওই যে হৃদ আসছে। আস্থা ঘুরে তাকালো। ঋদ্ধির পায়ে হেঁটে আসছে আস্থাদের দিকে। আস্থার মনটা হুট করে আনন্দে আচ্ছাদিত হয়ে গেল। হৃদ এসে পাশে দাঁড়ালো আস্থার। সবাই বেশ খুশি, নাফিসা বেগমও খুশি। তার কারণ হচ্ছে মেয়ের মুখে হুট করে অদ্ভুত এই খুশিটা তাকেও খুশি করে দিয়েছে। তারা এটা সেটা কেনা শুরু করেছে আবার। আস্থা সবাই একটু সরতে হৃদকে ফিসফিস করে বললেও, সবাই বলছিল আপনি আসবেন না। আর তুই কি তা বিশ্বাস করেছিস? একদম না, আমার মন বলছিল যে আপনি আসবেনই। তোর মন ঠিকই বলেছিল। আমার বউকে তার জীবনের এত আনন্দের দিনে কি পরানো হবে তা আমি ছাড়া কেউ ঠিক করে দিতে পারবে না। আমি জানি আমার জানটাকে সেদিন ঠিক কিভাবে সুন্দর লাগবে। মানে আমি কি এমনিতেই সুন্দর না? তুই আমার কাছে সব সময় সুন্দর। তোর সৌন্দর্যে আমি মোহিত। তবে বিশেষ দিনে তো একটু বিশেষ কিছু পড়তে হয়, তাই না? আমি জানতাম আপনি আসবেন হৃদ ভাই। এত কনফিডেন্সে ছিল? জি হ্যাঁ। কেন? আমি আপনাকে ভালোবাসি না, তাই তো আমার। কথাটা বলে আস্থা নিজেই নিজের জিভ কাটলো। চোখ বড়বড় করে বুঝতে পারলো সে কিছু একটা বলে ফেলেছে। দ্রুত পায়ে হেঁটে তার মা ও শাশুড়ির কাছে গেল। হৃদ মুচকি হাসছে। মেয়েটা মুখ ফুটে ভালোবাসার কথাটা বলল। তবে নিহান আফরাকে চোখের ইশারায় দেখাচ্ছে এটা না সেটা। আফরা কোনটা কিনবে সে বেশ আড়াল করেই তা দেখাচ্ছে। আফরা তার ইশারার মতো এটা সেটা কিনছে। হৃদের চোখে নিহানের এমন কাণ্ড পড়ে। সে এসে নিহানের পাশে দাঁড়ায়, বলে, এসব করে বারবার ইশারা না করে তো মুখে বললেই পারিস। সবার সামনে এমনটা কেমন দেখায় না? তোর হবু বউ, তোর বিয়ে, তোর যেটা ভালো লাগবে বলবি না? আমি তো তাও ইশারাই বলছি, তুই তো সেটারও সুযোগ পাচ্ছিস না। এসব ইশারা টিশারা করার সময় আছে নাকি আমার? কথাটা বলে হৃদ গিয়ে আস্থার হাত ধরে।
দোকানের ভেতর রাখা চুলে দুজন বসে। নিজেই বলতে থাকে দোকানিদের যে সে কেমন জিনিস চাচ্ছে তার বিবরণ শুনে দোকানিরা তাই বের করে দিচ্ছে। সে প্রতিটা জিনিস আস্থার গায়ে লাগিয়ে লাগিয়ে দেখে পরে কিনছে। হৃদের কাণ্ডে আস্থার লজ্জা লাগছে। সবার সামনে কি করছে লোকটা? বাড়ির লোকগুলো ঠোঁট টিপে হৃদের কাণ্ডে হাসছে, কিন্তু সেদিকে লোকটার কোনো হুঁশ নেই। চৌধুরী বাড়িতে মানুষের ভিড় জমেছে। সব মেহমানদের রীতিমধ্যে আশা হয়ে গেছে। সবাই সবার মতো নিজেদের তৈরি করছে। আজ হৃদের হলুদ সন্ধ্যা। সকাল থেকেই বাড়ি সাজানো হচ্ছে। ছেলেটা সকাল সকালেই কাজ করা শুরু করে দিয়েছে। দেখে মনে হবে না যে আজ তার বিয়ে। দায়িত্ব সহকারে সে সব করছে। কাজের ফাঁকে ফাঁকে সে এসে বাবাকে একটু আধটু খোঁচাও দিচ্ছে। এতে সে ভীষণ আনন্দ পাচ্ছে। রিসান সাহেবও ছেলের এসব দুষ্টুমিগুলোকে বেশ আনন্দের সহিত উপভোগ করছে। হৃদেবার এসে বাবাকে বলে, যাক, অবশেষে তাহলে দাদা হওয়ার সৌভাগ্যটা তোমার হচ্ছে। তুমি কতটা নির্লজ্জ! কি বলো? নিজেদের কাছে আবার লজ্জা কিসের? তোমার মনে হয় না তুমি বেশি উড়ছো? উড়ার বয়স, তাই উঠছি। সমস্যা কোথায়? তোমাকে মনে হয় বেশি সুযোগ দিয়ে দিয়েছি, তাই তুমি এটার অসৎ ব্যবহার করছো। আমি কি বলেছিলাম নাকি সুযোগ দিতে? তাছাড়া আমার বউ, আমি সুযোগের আশায় থাকবো নাকি? আশ্চর্য! আমি তোমাকে সুযোগ না দিলে তোমার মতো এক হৃদয় কিছু করতে পারতো না। বাবার কথায় হৃদ মুচকি হাসলো। সে জানে তার বাবা সত্যি কথাটাই বলেছে। সে এটাও জানে এবং মানে যে তার শক্তি হচ্ছে তার বাবা। তবে বাবাটা কি জানে যে তার ছেলেটা সবকিছুই করার সাহস পায় বাবার থেকে? তার একমাত্র ভরসা যে তার বাবা। নাফিসা বেগমের ভাই এসেছে, সাথে তার ওয়াইফ ও ছেলে। নাফিসা বেগমের ভাই বর্ষায় ছিল। তিনি তার ভাইকে চা এনে দিলেন। ভাইয়ের পাশে বসলেন, মিহির সুরে বললেন, ভাইয়া মেয়েটা ওকে পছন্দ করতো, নয়তো আমি তো চেয়েছিলাম। ভাই যে যেমন করে তেমনই পাই, এটা কি জানো? আর একটা কথা, কাউকে কষ্ট দিলে তাকেও সে কষ্টটা পেতে হয়। এটা সত্যি, তা এখন বুঝে নাও। ভাইয়া মেয়ে যেদিন বাড়ি থেকে চলে এসেছিলে আমিও কষ্ট পেয়েছি। নিজে পছন্দ করে বিয়ে করেছো, তোমার মেয়েও নিজে পছন্দ করে বিয়ে করেছে। এটা শুনে যেমন লেগেছে তোমার, আমারও ঠিক তেমনই লেগেছিল। আস্থারা সবাই বসে গল্প করছে। সব কাজিনরা একসাথে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পরে আস্থারা পার্লারে যাবে। হৃদ মহিলাদের বাসায় আনতে বলে, তবে আস্থা আজ পার্লারে যেতে চেয়েছে। কাল না হয় তারা বাসায় আসবে। আস্থার ইচ্ছেতে হৃদ অনুমতি দেয়, তবে আফরাকেও তার মতামত জানাতে বলে। আফরাও আস্থার মতো যেতে চায়, তাই হৃদের পক্ষেও আর তা করা সম্ভব হয় না। মেয়ে মাস্টারদের সাথে ছিল। মেয়েটা মনমরা হয়ে আছে। যতই হোক সে হৃদকে পছন্দ করত। কিছুটা তো খারাপ লাগবেই, তবে হৃদের আস্থার প্রতি কেয়ারনেস দেখে তার খারাপ লাগাটা কম কাজ করছে। আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ যদি খুশি থাকে, আমাদেরও তাদের খুশিতে খুশি লাগে। সে যার সাথে থাকুক না কেন, তার ভালো থাকাতেই আমরা ভালো থাকি। আফরা ও আস্থা দুজনেই তৈরি হয়ে গেছে, আর অল্প একটু বাকি। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ির উদ্দেশ্যে বের হবে। আস্থার আজ খুব ভালো লাগছে। সবটা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। তখন আফরার উপর রাগ হলেও এখন মেয়েটাকে চুমু দিতে ইচ্ছে করছে। আফরা যদি সেদিন না বলতো, তবে হয়তো এখনো বলা হতো না তাদের বিয়েটার কথা। আফরা, আস্থা ও তার কাজিনরা নিচে আসে। তারা এখন বাড়ি ফিরবে। নিচে এসে দেখে হৃদ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাঁ করে ছেলেটা আস্থার দিকেই তাকিয়ে আছে। হৃদকে দেখে সবাই আস্থাকে ফিসফিস করে এটা সেটা বলে হাসা শুরু করে দিয়েছে। হৃদ হেঁটে এসে আফরার মাথায় হাত রাখে। আলতো করে মিহি নরম সুরে বলে, মাশাল্লাহ, আমার বোনটাকে পুরো রাজকন্যা লাগছে। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে ভাইয়া। দুটো গাড়ি আছে, তোরা যা, আমি ওকে নিয়ে আসছি। আফরা দুষ্ট এক হাসি দেয় হৃদের কথায়। তার দিকে তাকিয়ে হৃদ একটু চোখ শুরু করতেই আফরা সবাইকে নিয়ে গাড়িতে করে চলে যায়। তাদের গাড়ি স্টার্ট দিতেই সবাই আস্থার দিকে চোখ দিয়ে কি যেন ইশারা করে। তার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে যায়। আর এই ধীর পায়ে হেঁটে আস্থার সামনে দাঁড়ায়। মেয়েটা মাথা নিচু করে আছে, লজ্জা লাগছে খুব করে। হৃদ থুতনিতে হাত দিয়ে মাথা তুলে আস্থার তাকাতে বলে। মেয়েটাও ধীরে ধীরে হৃদের দিকে তাকায়। হৃদ বলে উঠে, চল। আপনি এখানে যে? একই বাড়িতে থাকি, তাই সারপ্রাইজ দিতে তো আর আসতে পারবো না। এজন্য এখানে আসলাম, যেন তোর এই আক্ষেপ না থাকে যে বর সারপ্রাইজ দেয়নি হলুদে এসে। কেমন লাগছে আমাকে? আমার বউ লাগছে তোকে। আমি তো আপনার বউই, তাই তো আপনার বউ লাগছে। জি, লাইক আ প্রিন্সেস। নো।
আস্থা মলিন কণ্ঠে বলে, কেন? কারণ তুই রানী, আমার রাজ্যের একমাত্র রানী। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই একে একে দু বোনকে হলুদ ছুঁয়ে দিল। হুট করে দুজনের মধ্যে অদ্ভুত এক সৌন্দর্য বিরাজ করছে। কেমন যেন এক সৌন্দর্য তাদেরকে ঘিরে ধরেছে। বাড়ির সবাই বেশ খুশি। বাড়ির মেয়ে দুটোর খুশিতে তাদেরও আনন্দ হচ্ছে। ম্যাঘ বসে আছে, তার বেশ আনন্দ হচ্ছে। এত আনন্দ সে কখনো বিয়ের আগে উপভোগ করেনি। এ বাড়িতে আসার পর থেকে সুখ কি তা সে বুঝতে শিখেছে। মেঘের পাশে রিজবান বসা, মেঘের মুখে আনন্দের ছাপ তাকেও আনন্দিত করছে। রিজবান ফিসফিস করে ম্যাঘকে বলে, বিয়ে করি। মানে আমি আর তুমি চলো বিয়ে করি। আমাদের তো বিয়ে হয়েছে। তো কি, ঈদেরও তো হলো। ও আবার করছে না, তাই আমারও এখন আবার বিয়ে করতে ইচ্ছে করছে তোমাকে। পাগলামো করবেন না তো। চলো না বউ বিয়ে করি। কি একটা চাচা শ্বশুর হয়ে এমন করলে বাড়ির বউ কি বলবে? তোর বাড়ির বউ আগে হচ্ছে বাড়ির মেয়ে, ওর খুশি হবে। আপনি চুপ করুন তো। রাত প্রায় অনেক। হলুদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। ইতিমধ্যে সবাই নাচানাচি করছে। রিসান সাহেব যে কিনা সবসময় গম্ভীর থাকে, আজ সেও অনেক আনন্দ করেছে। আস্থা ও আফরাকে মেহেদির লুক এসে মেহেদি দিচ্ছে। আফরা দু হাতে মেহেদি দেয়া প্রায় শেষের দিকে, তবে আস্থা এক হাতে মেহেদি দিয়েছে। কারণ জানতে চাইলে সে কিছুই বলেনি। জোরাজুরি করেও মেয়েটা দু হাতে মেহেদি দেওয়া যায়নি, তাই কেউ আর কিছু বলেনি। সবাই আপাতত নিজেদের রুমে গিয়ে শুয়ে আছে। আস্থাও ফ্রেশ হয়ে রুমের লাইট অফ করে শুয়ে আছে। হুট করে নিজের গালে নরম স্পর্শ পেতে আস্থা লাফ দিয়ে উঠে বসে। সামনে থাকা ছায়াটা দেখেই বোঝা যায় যে এটাকে। হৃদকে দেখে চাপটে জড়িয়ে ধরে আস্থা। হৃদও আস্থাকে জড়িয়ে ধরে। তার হাতের বাঁধন আরো দৃঢ় হয়। ফিসফিস করে আস্থার কানে বলে, এক হাতে মেহেদি দিসনি কেন? আপনি দিয়ে দেবেন তাই। আমি কি দিতে পারি নাকি? রায়কাপুর বিয়েতে তো দিয়ে দিয়েছিলেন। কত পচা হয়েছিল। আপনি দিয়ে দিলেই আমি খুশি, সেটা যেমনই হোক। হৃদ আস্থাকে ছেড়ে বসে। টেবিলে রাখা ছোট ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। হাতে তার মেহেদি। সে সেটা আস্থাকে চুপচাপ বসিয়ে দিতে থাকে। আস্থার এক হাতে মেহেদি না দেওয়ার কারণ কেউ না বুঝলেও সে ঠিকই বুঝেছে। রাত নির্ঘুম। বাড়িতে কোনো অনুষ্ঠানের আমেজ থাকলে যেন কারোরই ঠিকমতো ঘুম হয় না। রিসান সাহেব বাড়িতে আসা বিভিন্ন মুরব্বীদের সাথে কথায় মত্ত। বাড়ির মহিলারাও একে অন্যের সাথে কথা বলছে। কেউ কেউ ঘুমিয়ে আছে। আফরা রুমেরও লাইট অফ। খাটে উপরে নিচে কম বেশি সবাই ঘুমিয়ে আছে। এই অন্ধকারে একজোড়া পা পিটপিট করে হেঁটে এসে আফরাকে খুঁজছে। ভোর প্রায় হবে সময়। এই অন্ধকারে অবস্থানরত ব্যক্তিটি একটি হাত কাঁথার নিচ থেকে বের করে ধরে আলতো করে টানছে। ফিসফিস করে ডাকছেও। কিছু সময়ের ব্যবধানে সেই কাঁথার নিচ থেকে একটি মুখ বের হয়ে আসে। মুখটি আর কারো নয়, রাইকার। সেও সে ব্যক্তিটির মতো ফিসফিস করে বলে, নিহান ভাই, কাল সকালেই তো বিয়ে, আজ না আসলে বুঝি হতো না? কথাটা কর্ণপাত হতেই নিহান হাতটা ছেড়ে দেয়। রাইকা হেসে ওঠে। নিহানের খুব লজ্জা লাগছে। কেউ যেন না বুঝে, তাই এত রাতে চোরের মতো করে সে এসেছে। অথচ সে ধরা পড়েই গেল ছেলেটা। রাইকা নিহানের অবস্থা দেখে ফিক করে হেসে দেয়। আস্তে করে বলে, পাশেরটাই আফরা, বাইরে গিয়ে কথা বলো, কিন্তু দ্রুত ওকে দিয়ে যাবে। কেউ দেখলে কিন্তু বাজে কথা ছড়াবে। জি। কথাটা বলে নিহান আফরার হাত ধরে টান দেয়। কিছুক্ষণ ডাকার পরে সে উঠে যায়। আজ অনেক ধকল গেছে, তাই শুতেই সে গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু হুট করে ডাকায় সে কিছুটা বিরক্ত হয়। কিন্তু চোখ খুলে নিহানকে দেখে তার বিরক্ত নিমেষে হারিয়ে যায়। নিহান আফরাকে নিয়ে বাড়ির ছাদে যায়। আজ চাঁদটা অন্যরকম সুন্দর লাগছে। ঠান্ডা বাতাসও বইছে, মনে হয় বৃষ্টি আসবে। তবে এখন তো বৃষ্টির সিজনেই না। তবুও কিছু মেঘ আকাশে দেখা যাচ্ছে। দুজন ছাদের একপাশে বসে। আফরা কিছু বলছে না, তার মুখে নীরবতা বিরাজ করছে। সে কি বা বলবে, লজ্জা করছে যে তার। কিছুক্ষণ পরে নিহানি আফরাকে বলে, এত কষ্ট করে আসলাম সবার আড়াল হয়ে, তবুও তুমি চুপ। কি বলবো আমি? তুমি খুশি হওনি? আফরা মুখ অন্যদিকে ঘুরে নেয়। মুখে মুচকি হাসির রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। নিহান নিজের পকেট থেকে একটা গোলাপ ফুল বের করলো। দাঁড়ালো আফরার সামনে। নিহানকে দাঁড়াতে দেখে আফরাও দাঁড়ালো। ভ্রু কুচকে বলল, কি হয়েছে? কেউ কি আসছে? আপনি কি এখনই চলে যাবেন?
নিহান আফরার কথা শেষ হতে হাঁটু ভাঁজ করে আফরার সামনে বসে, ফুলটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার হবে? আমায় বিয়ে করবে? আমার জীবনটাই সুখে ভরে দিবে? আফরা কি বলবে বুঝতে পারছে না। নিহান তাকে প্রপোজ করেছে, তার তো অনেক খুশি লাগছে। মেয়েটা খুশিতে আত্মহারা, তার মুখে একরাশ হাসি। সে দুহাতে নিজের মুখ ধরে, লজ্জা করছে। নিহান সেভাবেই বসা, বলে, তুমি কি অ্যাকসেপ্ট করবে না? আফরা দ্রুত তার হাত থেকে ফুলটা নিয়ে নেয়, তার সম্মতি জানায়। নিহান দাঁড়ায়, হুট করে আফরাকে জড়িয়ে ধরে। আফরার হাত যেন অবশ হয়ে আসে, হুট করে বরফের ন্যায় জমে যায় তার সর্বাঙ্গ। নিহান আবারও অপ্রত্যাশিতভাবে আফরাকে চমকে দেয়, আফরার ঘাড়ে উষ্ণ এক পরশ রেখে দেয়। মেয়েটা নড়াচড়া যেন ভুলে গেছে, সেথায় শেষে নিহান ঠোঁট টিপে হাসে, ফিসফিস করে তার কানে বলে, এক চুমুতেই এমন বরফ হয়ে গেছো, কাল তাহলে কি করবে আমার বোকা ফুল? কথা কানে পৌঁছাতে আফরার কান দিয়ে যেন ধোঁয়া বের হলো। লজ্জাও লাগছে। এই কথার কি আদৌ কোনো প্রত্যুত্তর আছে? থাকলেও তো আফরার জানা নেই। সে কিছুটা নিহানের থেকে সরে বলে ওঠে, নির্লজ্জ লোক। নিহান এগিয়ে আসে আফরার কাছে, মুখে তার এখনো মৃদু হাসি। সে পেছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরে, কানে ফিসফিস করে বলে, তুমি ফুল হয়ে এসে আমার জীবনে সুবাস ছড়িয়ে দিলে। আর আপনি সেই সুবাস কি করলেন? স্বইচ্ছেতে মেখে নিলাম সর্বাঙ্গে। বসে আছে আস্থা ও আফরা। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যেই তাদের নাম অন্য একজনের সাথে জুড়ে যাবে। দুজনের মনের ভিতর অদ্ভুত অনুভূতি কাজ করছে, মনে কাজ করছে বিচলতা। সবাই এসে দুজনের সাথে একা একে ছবি তুলছে। নুহা মুখ ভার করে বসে আছে, এখনো তার কাঙ্ক্ষিত মানুষটি আসেনি। গতকাল আসেনি, এটা সে মেনে নিয়েছে, কিন্তু আজ কেন আসছে না তাই সে বুঝতে পারছে না। আজ যদি শুভ না আসে তবে শুভর যে কি করবে সেটা নুহা নিজেও জানে না। মুখ ফুলিয়ে বসে আছে, ঠিক তখনই আগমন হয় শুভর। ছেলেটাকে যে কত কিউট লাগছে তা বলা যাবে না। শুভ এসে সবার সাথে কুশল বিনিময় করছে, সবার সাথে হেসে হেসে কথা বলছে। তার মা অনেকের সাথে ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছে তাকে। শুভ রেসান সাহেব ও রাফসান সাহেবের সাথে কথা বলছে। তখনই শুভর মা এসে নুহার পাশে বসে, মাথায় হাত রাখে। নুহা তাকাতেই তার কপালে চুমু দেয়। মলিন কণ্ঠে বলে, কেমন আছো মা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তুমি তো এখন আর খবরই নাও না। আসলে আন্টি, থাক, বলতে হবে না। তুমি শুধু আমার ছেলেটার পাশে থেকে তাতেই হবে। ইতিমধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। কবুল বলার সময় আফরা অনেক কেঁদেছে, সে তুলনায় আস্থা একটু কমই কেঁদেছে। মেয়েটার তো মনে হচ্ছিল যে সে হৃদের সাথ থেকে লজ্জা কমিয়ে ফেলেছে। বিয়ের পর এখন সবাই সবার সাথে ছবি তুলছে। রেসান সাহেব ইসলামিক শরীয়তে যেভাবে বিয়ে হয় ঠিক তেমন করে আস্থা ও হৃদের বিয়েটা দিয়েছে। কাগজে তাদের বিয়ে হলেও রেসান সাহেব চায় যে 3 কালিমা পড়েই তার ছেলেটার বিয়ে হোক। শুভ এসে নুহার পাশে বসে। ইতিমধ্যে তারা বেশ কিছু ছবিও তুলেছে, তবে মানুষ ছিল বিধায় নুহা কিছু বলেনি। চুপচাপ তার পাশে দাঁড়িয়ে কয়েকটি গ্রুপ ছবি তুলেছে। শুভ এসেছে তাই মেয়েটা খুশি, তবে লেট কেন করলো? সে কতটা অপেক্ষায় ছিল তার। শুভ নরম হয়ে আকুলতা জড়িত কণ্ঠে বলে, কেন রাগ করে আছো? দেরি হলো কেন? আম্মু তৈরি হতে সময় গেছে তাই। লেট হবে এটা ফোন করে বললে কি হতো? আচ্ছা সরি জান, প্লিজ এবারের মতো রাগ করো না। এত আদরে ভঙ্গিতে বললে তো আর রাগ করে থাকা যায় না, তাই নুহাও আর রাগ করলো না। তবে এর জন্য সে প্রমিস নিয়েছে যে বাড়ি যাওয়ার পর নুহা ফোন করবে, তার সাথে আজ সারা রাত কথা বলতে হবে। শুভ এতে রাজি হয়ে যায়। বিদায়ের সময় আফরা বেশ কান্না করলো। হৃদের ভেতরে কি যে গেছে সেটা বলতে পারবে না। তার কলিজার টুকরো বোনটার বিয়ে হয়ে গেল, তার বোনটার জন্য কষ্ট হচ্ছে। রেসান সাহেব কান্না না করলেও তার চোখে লাল বর্ণ দেখা গেছে। এটা যে কান্না থামানোর জন্যই হয়েছে তা বোঝা যাচ্ছে। আফরারা চলে যাওয়ার পর রেসান সাহেবরা বাড়ি ফিরবেন। আস্থা বসেছিল, তখন হৃদ তার পাশে বসে ফিসফিস করে বলে, তুই যে কান্না করছিস না? আমি কেন কান্না করব? শ্বশুর বাড়ি গেলে তো মেয়েরা কান্না করে, তাই বিদায়ের সময় কান্না না করলে তো বউ বউ মনে হয় না, জানিস না? দেখুন, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একটাই, তাই নিজের বাড়িতেই যাচ্ছি, এজন্য কান্না আসছে না। তাহলে কবুল বলার সময় কেন কান্না করেছিস? এমনি।
আরও করতি, প্রয়োজনে 2 দিন পর বিয়ে করতাম, তুই এই 2 দিন মন ভরে কান্না করতি। আপনি বেশি বলেন, সরুন তো। এখন তো কাছে আসার সময়, সরব কেন? দেখুন, দেখা। আমি কিন্তু বড় আব্বুকে ডাকবো। ডাক। কি আশ্চর্য, জ্বালাচ্ছেন কেন? সবে তো শুরু। আমি কিন্তু আবার রাগ করবো। ও ভালো কথা, তখন এমন মুখ ভার করেছিলি কেন? কখন? ওই যে যখন গ্রুপ ছবি তুলছিলাম তখন। মেয়েগুলো কিভাবে আপনার দিকে তাকিয়েছিল, রাগ হবে না? আমার বরের উপর নজর দিচ্ছিল। তুই কি নজর দিস? আমি সুনজরই দিই রিদ ভাই। তোকে সুনজর আর কুনজরের মধ্যে পার্থক্য শিখাতে হবে। বুঝেছি, মানে পরে বোঝাবো। চল আমরা লবার বের হই। যাচ্ছি তো, এত তাড়া কিসের? তারাই তো এই দিনটার জন্যই তো এত অপেক্ষা। সব আয়োজন যেন এই দিনটার জন্যই বরাদ্দ ছিল। চৌধুরী বাড়িটা ছোট ছোট বাতির আলোয় ঝিলমিল করছে। বাড়িতে আসার সময় সুমি বেগমকে বেশ নিশ্চুপ লেগেছিল। তার ছোট্ট মেয়েটার বিদায়ে সে যে বেশ কষ্ট পেয়েছে তা স্পষ্ট বোঝা গেছে। বাড়িতে আসতে যেন এই অন্য এক সুমি বেগম। সে বেশ উচ্ছ্বসিত, বেশ প্রাণ খোলা হয়ে কাজ করতে লাগলো। হৃদ ও আস্থা দুজনে বাড়ির সদর দরজার সামনে দাঁড়ায়। এই বাড়ির নিয়ম আছে বউকে বরণ করে ঘরে তোলা। যদিও এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম, কিছু কিছু জায়গায় হয়তো বউ বরণও হয় না বা করে না, কিন্তু যেহেতু এবারের একটা নিয়ম এটা, তাই সুমি বেগম তা পালন করবে। দ্রুত বরণের সবকিছু তিনি নিয়ে হাজির হলেন ছেলে ও ছেলের বউয়ের সামনে। তিনি বরণের থালাটা যাওয়ার আগে সাজিয়ে গেছিলেন। বাড়ির বউকে বরণ করে ঘরে ঢুকালো। বউকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ালো নিজ হাতে। আস্থা বর্ষার রুমে সোফার উপর বসে আছে, পাশে হৃদ বসা। দুজন চুপচাপ বসে বাড়ির মানুষদের কাজকর্ম দেখছিল। যেহেতু বাড়িতে আফরা নেই, তাই ভাইয়ের বউয়ের সাথেও কেউ মজা করছে না। মেয়ে তো কখনোই করবে না, এটা ভাবাও যায় না। আর রাইখার স্বভাবে এই বিষয়টি নেই বললেই চলে। তাছাড়া সে আস্থাকে একটু বেশি ভালোবাসে, তাই তার অস্বস্তি হোক এমন কিছুই সে এখন করবে না। সুমি বেগম বেশ কিছুক্ষণ পর এসে দাঁড়ায়, বসে আস্থার পাশে। বাড়ির বাকিরাও সেখানে উপস্থিত। তিনি আস্থার হাতে আলতো করে ধরেন, নরম কণ্ঠে বলেন, কি তুমি এই বাড়ির বউ, আমার একমাত্র ছেলের বউ। এখন এই বাড়ির মেয়ে হওয়ার পাশাপাশি তুমি এই বাড়ির বউ, তাই তোমার দায়িত্ব বেড়েছে। জি 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 বড় মা। আমি অন্য সব শাশুড়িদের মতো বলবো না যে তুমি এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। তুমি যদি ঠিক থাকো তাহলে যেই সিদ্ধান্তই নাও না কেন আমি পাশে আছি। তবে একটা কাজ তোমাকে বাধ্যতামূলক করতেই হবে। সুমি বেগমের শেষের কথায় আস্থা অবুঝের মতো তার দিকে তাকায়। এমনকি কাজ যেটা তাকে বাধ্যতামূলক করতেই হবে, দৃষ্টি তার প্রশ্নসূচক, তার অধীর ইচ্ছে জানার। সুমি বেগম তা বুঝে পূর্বের সুরে রেশ ধরে বলেন, আমার ছেলেকে সবসময় সুখী রাখতে হবে। আস্থা মাথা নিচু করে, লজ্জা করছে। শাশুড়ি মা যা বলছে এটা তো সে এমনিও করবে। সে তো তার এই স্বামীটাকে অসম্ভব ভালোবাসে। সুমি বেগম আবার বলতে থাকেন, আমি চাই রিত সবসময় তোকে নিয়ে, মানে তোমাকে নিয়ে ভালো থাকুক। আমার ছেলে সুখে থাকবে, এতেই আমার সুখ। তুমি আমাকে তুমি তুমি করে কেন বলছো বড় মা? এখন আমার পুত্রবধূ যে, তাই। সবার আগে আমি তোমার মেয়ে, তুমি আমার সাথে আগের মতো করেই কথা বলবে বড় মা। আমার এমন করে তুমি করে বলছো, এটা আমার একটু ভালো লাগছে না। কেমন যেন পরপর মনে হচ্ছে নিজেকে। একটু কাচুমাচু করে আস্থা কথাগুলো বলল। বলতে বলতে সে সুমি বেগমকে জড়িয়ে ধরল। সুমি বেগমও আস্থাকে জড়িয়ে ধরেছে। নরম সুরে সে জানায় যে সে আগের মতো করেই কথা বলবে। নিহানদের বাসায় কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে তারা। আফরাকে বরণ করে ঘরে তুলেন রাবেয়া বেগম। দুজনে বসে আছে তাদের ড্রয়িং রুমে। এই বাড়িতে তেমন কোনো মেহমান নেই। আফরার সাথেই তার কয়েকজন কাজিন এসেছে। নিহানের বাবার মৃত্যুর পর তার বাবার সাইডের আত্মীয়রা কোনো যোগাযোগ আর রাখেননি তাদের সাথে। রাবেয়া বেগম এসে আফরা ও নিহানকে মিষ্টিমুখ করালেন। আফরার পাশে বসলেন, মাথায় হাত দিয়ে বেশ ভালো করে বোঝানোর জন্য বললেন, দেখ মা, এই সংসারটা এখন থেকে তোর। ছোট থেকে দেখে এসেছি ভাইদের একমাত্র বোন হওয়ার জন্য যা চেয়েছি তাই পেয়েছি। এটা আমি বলছি, একটু সময় লাগলেও তাই হয়েছে। এই জন্য প্লিজ আমি যা বলবো তার বিরোধিতা কখনো করবি না। আমি মেনে নিতে পারবো না তা। একটু এটা মনে রাখবি, আমি তোদের খারাপ চাইবো না। এমন কিছু কখনোই বলবো না যাতে তোদের মন খারাপ হোক। মানছি আমি একটু রাগী, মন মতো কিছু না হলে মেজাজ আমার খারাপ হয়ে যায়, তখন বকাঝোকা করি। কিন্তু তোর সাথে করলে তুই মন খারাপ করবি না।
নুহাকেও তো বকি, তাহলে তোকে কেন বকতে পারবো না? আমি তো তোকে মেয়ের মতোই দেখি, তাই তুইও আমাকে মায়ের মতোই দেখবি। তাহলে দেখবি কোনো কিছুতেই আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে না। ঠিক আছে ফুপু। হুম, ফুপু না, এখন থেকে মা ডাকা অভ্যেস কর। ঠিক আছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে সবে শুতে গেল নুহা। আজ অনেকটাই ধকল গেছে তার উপর, যদিও সে অনেকটাই আনন্দ করেছে। আজ মাত্রই আফরা আর নিহানকে তাদের রুমে ঢুকে দিয়ে এসেছে সে। খাটের উপর শুয়ে ফোনটা হাতে নিল। শুভর নাম্বারে কল করতে সে ফোনটা রিসিভ করলো। এত দ্রুত রিসিভ করলো যেন মনে হচ্ছিল সে হয়তো এই ফোনটার অপেক্ষাতে ছিল। নুহা ঠোঁটের কোণে মিষ্টি এক হাসির রেখা দেখা দিল। দুজনের মধ্যে শুরু হলো কথোপকথন। আজ হয়তো তাদের এই কথোপকথন সম্পূর্ণ রজনীর ইতি টানার পরে শেষ হবে। ম্যাক কিছুটা বিব্রত, রিজওয়ান শুধু তার পিছে ঘুরঘুর করছে। সবার মাঝে এমন পরিস্থিতি তৈরি হওয়াতে তার ভালো লাগছে না। ম্যাক বিড়বিড় করে রিজওয়ানকে রুমে যেতে বলেছে, কিন্তু রিজওয়ান নাকি বউ ছাড়া রুমে যাবে না। এখন ম্যাক কি করে বোঝাবে যে সে বাড়িতে যারা রয়েছে তাদের শোয়ার ব্যবস্থা না করে কিভাবে আসবে? সুমি বেগমের মনটা কিছুটা খারাপই। তার ছোট মেয়েটা কি করছে, ছোট তো মিলেমিশে থাকতে পারবে তো? কতই না চিন্তা তার। মায়েদের হয়তো মেয়েদের জন্য একটু বেশি দুশ্চিন্তা হয়। নিহানের রুমে ঘুমটা মাথায় দিয়ে বসে আছে আফরা। মনে মনে বেশ কিছু কথা বলছে সে নিজের সাথে। এই তো কিছুদিন আগেও এটা তার নিহান ভাইয়ের ব্যক্তিগত রুম ছিল, কিন্তু এখন এই রুমটা তাদের দুজনের সমান অধিকার রুমটার প্রতি। ভাবতে অবাক লাগছে যে এত দ্রুত ও স্বাভাবিকভাবেই বিষয়টা সম্পূর্ণ হলো। কোনো ঝামেলা তাকে পোহাতে হলো না। নিহান রুমে আসে, মুখটা আহুত করেই ধক করে উঠে আফরার। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। নিহান এসে তার পাশে বসে নরম কণ্ঠে আফরাকে ফ্রেশ হয়ে আসতে বলে। আফরাও নিহানের কথা মতো করে। নিহানও পরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। আফরা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, কিছু একটা করছে। নিহান তার পেছনে এসে দাঁড়ায়, পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে, আলতো করে আফরা খোপায় লাগিয়ে দেয়। আফরা কিছুটা কেঁপে উঠে দাঁড়ায়। নিহান তাকে পেছন থেকে জোরে ধরে, হাত পা যেন অবশ হয়ে গেল মেয়েটার। নিহান হুট করে আফরার গলার ভাঁজে মুখ ডুবায়। কিছুক্ষণ পর আফরাকে ছেড়ে দেয়। তার কোনো প্রতিক্রিয়া না পেয়ে নরম কণ্ঠে বলে, ভালো না লাগলে সমস্যা নেই, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আফরা এবার কি করবে বুঝতে পারছে না। তার কেমন লাগছে সে নিজেও জানে না, তবে খারাপ যে লাগছে না এটা তো শিওর। কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না মেয়েটা লজ্জার জন্য। আফরাকে চুপ থাকতে দেখে নিহান চলে যেতে নেয়। তখনই আফরা নিহানকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। নিহানের মুখে তৎক্ষণাৎ দুষ্ট হাসি ফুটে ওঠে। সে এটাকে হয়তো আফরার সম্মতি হিসেবে ধরে নেয়। সে সময় ব্যয় না করে আফরাকে দ্রুত কোলে তুলে নেয়, এগিয়ে যায় খাটের দিকে। ফ্রেশ হয়ে বের হতে আস্থাকে দেখে হৃদ বারান্দায় দাঁড়িয়ে আছে। অদ্ভুত লাগছে। কিছুদিন আগে ওই বারান্দাটার পাশের বারান্দায় সে দাঁড়িয়ে থাকতো। দুজনের দিকে তাকাতো, ফোনে কথা বলতো। হৃদ তাকে কত কথার প্রেক্ষিতে গান শোনাতো। দুজন জ্যোৎস্না বিলাস করতো। আর আজ সে তার নিজস্ব ব্যক্তির রুমে আধিপত্য জমিয়েছে। আজ থেকে এই রুমটাও তার হৃদ ভাইটা তার একান্তই তার। তাদের এখন কেউ চাইলে আলাদা করতে পারবে না বিধাতা ছাড়া। আস্থা ধীর পায়ে হেঁটে হৃদের পাশে দাঁড়ায়। হৃদ ঘাড় ঘুরিয়ে আস্থার দিকে তাকায়। মোলায়েম এক হাসি দিয়ে আকাশের দিকে পুনরায় দৃষ্টি স্থির করে। আস্থা ভ্রু কুঁচকায়। সে হৃদের দু হাতের মাঝে যে স্থানটুকু রয়েছিল নিচু হয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। আলতো করে হৃদকে জড়িয়ে ধরে। হৃদও দ্রুত গ্রিল থেকে হাত সরিয়ে আস্থাকে জাপটে ধরে। আস্থা তখন নিচু সুরে বলে, আপনি কি ভাবছিলেন? এই আকাশের দিকে তাকিয়ে কতবার যে উপরওয়ালার কাছে তোকে চেয়েছি তা অগণিত, হিসাব করে বলা যাবে না। এখন কি ভাবছিলেন? আল্লাহকে শুকরিয়া জানাচ্ছিলাম আমার চাওয়াটা পূরণ করার জন্য, আমার সুখ পাখিটাকে আমার করে দেওয়ার জন্য। ও যা অজু করে, আমরা দুজন এখন নামাজ পড়বো। আস্থাও দেরি করে না, দ্রুত অজু করে নেয়। দুজনে সালাত আদায় করে একসাথে। মনে বয়ে চলেছে প্রশান্তি। এক অদ্ভুত শান্তি নিজ থেকেই কাজ করছে। নামাজ শেষ করে দুজনে দাঁড়ায়। আস্থা এক মনে হৃদের দিকে তাকিয়ে। হৃদ চোখ সরু করে আস্থার দিকে তাকায়, ইশারায় বোঝায় যে কি। আস্থা স্পষ্ট স্বরে বলে, আপনার এই ঝাঁকড়া চুল আমায় খুব করে টানে হৃদ ভাই। হৃদ হয়তো আস্থার কথাটা বুঝতে পেরেছে। সে এক পা দু পা করে এগিয়ে আস্থার সামনে দাঁড়ায়, নিজের মাথাটা নিচু করে নেয়।
আস্থার মনে একরাশ খুশিরা দৌড়াতে শুরু করায় দেয়। মুখ ফুটে হাসি। সে আলতো করে হৃদের মাথার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে দেয়। আস্থা খাটে এসে বসেছে। তার ঘুম পাচ্ছে প্রচণ্ড। আস্থা এসে বসতে হৃদ তার সামনে এসে বসে। একটা রিং বের করে আস্থার সামনে ধরে। আস্থা বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে। হৃদ মুচকে হেসে রিংটা পরে দেয়। মুখ ফুটে বলে ওঠে, আই লাভ ইউ সুখ পাখি। আস্থা যেন স্তব্ধ হয়ে গেল। এই প্রথম হৃদ তাকে ভালোবাসার কথা মুখ ফুটে বলেছে। এই কথাটা সে কবে থেকেই না শুনতে চেয়েছে। তবে আজ এখন যখন তার ইচ্ছাটা পূরণ হলো তখন কেন যেন লজ্জা করছে বেশ। হৃদ বলে, কখনো আমার কোনো কথায় রাগ করবি না। তুই একমাত্র ব্যক্তি যার উপর আমি পূর্ণ ভালোবাসার অধিকার নিয়ে আমার রাগ, অভিমান, ভালোবাসা সবটা প্রকাশ করি। হৃদের কথা আস্থা যেন আরো নিচে গেল। মাথা আরো নিচু হলো। হৃদ মুচকি হেসে আস্থার কপালে চুমু খেলো। দুজনের মধ্যে কথা চলতে থাকলো। এক পর্যায়ে হুট করে হৃদ আস্থার ঠোঁটের আধিপত্য নেয়। নিজের রাজত্ব চালায় আস্থার ঠোঁটে। আস্থা হৃদের এমন পাগলামোতে বেশ হিমশিম খাচ্ছে। হৃদের হাতের অবাধ্য স্পর্শ তাকে নাজেহাল করে দিচ্ছে। আস্থার বুঝতে বাকি রইল না যে আজ রাতটা যে তার এই পাগলামো সামলাতেই কেটে যাবে। সময় কখন কিভাবে কেটে যায় তা বলা যায় না। এই তো কিছুদিন আগেই তো হৃদ ও আস্থার বিয়ে হলো, কিন্তু দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। এই 2 মাস কিভাবে যে কেটে গেল তা বোঝাই গেল না। স্রোত যেভাবে দ্রুত গতিতে বয়ে চলে, সময়টাও যেন সেভাবে কেটে গেল। আফরা ও নিহানের সম্পর্কেও বেশ পরিবর্তন এসেছে। দুজনে এখন দুজনকে তুমি করে বলে। আফরা ও নুহাকে প্রতিদিন নিহান অফিসে যাওয়ার পথে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যায়। কম সময়ে তাদের নিয়ে আসে, তবে সে না আসতে পারলেও গাড়ি পাঠিয়ে দেয় যেন ওদের আসতে কষ্ট না হয়। আজ সকাল সকালে দুজন তৈরি হয়েছে। ভোরে দুজনের একসাথে ঘুম ভাঙে। দুজনে কেউই পড়ে আর ঘুমায় না, একসাথে ভোরটা উপভোগ করে। দুজনে তৈরি হতে থাকে। নিহান আফরার কাছে এসে দাঁড়ায়, পেছন থেকে জড়িয়ে ধরে তার প্রিয় মানুষটাকে। গালের সাইডে আলতো করে চুমু দেয়। প্রিয় ফুল বলে কথা। আফরাকে প্রায় ফুল উপহার হিসেবে দেয় নিহান। আফরাও তা বেশ আনন্দের সহিত নেয়। কিছুদিন আগে হুট করে আফরা নিহানকে জিজ্ঞেস করে, আপনার প্রিয় ফুল কি? নিহান দ্রুত গলায় উত্তর দিয়ে দেয়, তুমি। আমি? তুমি। আমি কি ফুল নাকি? হ্যাঁ, তুমি ফুল। ফুল যেমন নিষ্পাপ পবিত্র হয়, আমার কাছে তুমি ঠিক তেমন। তাই তুমি আমার ফুল, আমার পার্সোনাল ফুল। তখন কথাটা শুনে আফরার লজ্জা লাগে। লজ্জা কাটাতে সে তখন নিহানকে জড়িয়ে ধরে। এখন আফরাকে জড়িয়ে পড়িয়ে দিতে দিতে নিহান বলছে, তুমি কিন্তু ভার্সিটিতে কোনো ছেলের সাথে কথা বলবে না। কেন? কেন মানে না বলেছি তাই। সেটাই তো, না কেন বলছো? জানি না। জেলাসি? মোটেও না। বলে বলবো, সমস্যা কোথায়? আচ্ছা যাও, জেলাস তবুও বলো না। নিহানের কথায় আফরা ফিক করে হেসে দেয়। তার গলা 2 হাতে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে নিয়ে মোটেও চিন্তা করবে না, বুঝেছো? আমি কোনো ছেলেদের সাথেই কথা বলি না। নুহা, আমি আর আস্থা আমরা ছোটবেলা থেকে যেমন একসাথে বান্ধবীদের মতো চলতাম, এখনই তেমনই চলি। আমি তোমায় অনেক ভালোবাসি। আমি জানি তো। আর তুমি? আমিও তোমায় অনেক ভালোবাসি জান। নুহা ও শুভর বিষয়টা এখন খুব স্বাভাবিক হয়ে গেছে আস্থা ও আফরার কাছে। তারা ক্যাম্পাসে বসে থাকে, তাদের থেকে কিছুটা দূরে নুহা ও শুভ বসে কথা বলে। এটা যেন এখন প্রায়ই হয়। আস্থা ও আফরা 2 বোন নিজেদের নিয়ে কথা বলে, আর মাঝে মাঝে দুজন তো এখানে সেখানে চলেও যায় নুহাকে রেখে। শুভর জন্যই শুধু নুহাকে ছুটে বলতে পারে না, নয়তো তাকে ছাড়া ঘোরা বের করতো। নুহার আজ মোটেও ভালো লাগছে না। কাল রাত থেকে মেয়েটার কেমন যেন শরীর খারাপ লাগছে। কাল রাতে শুভ জানায় যে 2-1 দিনের মধ্যেই সে তার মাকে ও বাবাকে নুহাদের বাসায় বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে পাঠাবে। বিয়ে যদি এখন নাও দেয় তবে তারা কাবিন বা আংটি পরিয়ে রাখবে। দুটোর একটা করবেই, সেটা যেমন করে হোক। কথাটা শুনে নুহার কেমন যেন লাগছে। তার ভাই ও মা বিষয়টা কেমন ভাবে নিবে, কি হবে কিছুই বুঝতে পারছে না। তার উপর নিহান যদি জানে যে তার বোন এতদিন যাবৎ এই ছেলের সাথে প্রেমে লিপ্ত ছিল, কি ঘূর্ণিঝড়টাই না হবে তাই বুঝতে পারছে না। নিহান অনেক আগেই নুহাকে বলে দিয়েছিল সে যেন কারো মায়ে না পড়ে।
তারাই তার জন্য যেটা ভালো তা করবে। আর যদিও কখনো কাউকে সে পছন্দ করে তবে যেন জানায়, কিন্তু ঘটনাচক্রে তা সে আর বলতে পারেনি। আজ আর শুভর সাথে নুহার দেখা হবে না এটা সে বুঝে গেছে। গতকাল রাতে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। নুহা তাকে বিয়ের বিষয়ে আসতে না করে, এতে যেন শুভ রেগে যায়। শুভ জানতে চায় নুহাকে সত্যি তাকে চায় নাকি চায় না, এতে নুহাও রেগে যায়। পরবর্তীতে অনেক কথা কাটাকাটি হয়, পরিশেষে বড় এক ঝগড়ার সৃষ্টি হয়। চোখ মুখ কিছুটা ফুলা নুহার। তার রুমের বাইরে এসে আফরা যাওয়ার জন্য ডাকতে এসে যাওয়ার জন্য উদ্যত হয়। ক্লাস শেষে কিছুক্ষণ ক্যাম্পাসে বসে আছে 3 বোন, এটা সেটা খাচ্ছে। আফরা ও আস্থা সরু চোখে বারবার তাকাচ্ছে নুহার দিকে। নুহা এটা বেশ বুঝতে পারছে, কিছুটা বিব্রত হচ্ছে। দুজন ফিসফিস করে কথা বলছে, এটা যেন অসহ্য লাগছে নুহার কাছে। এক প্রকার রাগে গলায় সে বলে ওঠে, তারা ফিসফিস করে কথা কেন বলছিস? যা বলার সোজাসুজি বল। আমরা ফিসফিস করে তেমন কিছু বলছি না নুহু। আমি আফরাকে বলছিলাম যে শুভ ভাই কেন আসলো না, তোর মুডটা অফ মনে হচ্ছে, তাই কি হয়েছে সেটাই জানতে চেয়েছি। তুই তোর ভাবনায় বিভোর ছিলি, তাই তোকে ডিস্টার্ব করে আর জিজ্ঞেস করিনি। নুহা কোনো জবাব দিল না, সে অপর দিকে মুখ করে বসে আছে। কপালে তার দুটো ভাঁজ পড়েছে। আফরা কিছু একটা আন্দাজ করে তার একটু পাশ ঘেঁষে বসে, কাঁধে হাত রাখে, নরম সুরে বলে, কি হয়েছে বোন, বল আমাদের। শুভ ভাই কি তোর সাথে চিট করেছে? নুহা দ্রুত গলায় জবাব দেয়, আরে ভাই চিট কেন করবে, বেটা তো বিয়েই করতে চাই। কথাটা শুনে আস্থা ও আফরা ফিক করে হাসে। আস্থা খুশি হয়ে যায়, সেও নুহার মতোই দ্রুত বলে, তাহলে তুই মন খারাপ করছিস কেন? এটা তো খুশির খবর। ভাই যদি জানে যে আগে থেকে আমাদের পরিচয় ছিল তখন? ভাই তো আগে না করেছিল, মনে নেই? নুহা তুই প্লিজ তোর ভাইকে বলিস না যে আমি জানি, তাহলে আমার সাথে রাগারাগি করবে। উফ আফরা, তুই শুধু নিজেরটা বুঝিস কেন? তুই নুহার হয়ে নিহান ভাইয়ার কাছে আরো বলবি, বুঝেছিস? পরে যদি আমার সাথে, আরে যা তো তুই, তখন তোর সময়ে আমার আর হৃদ ভাইয়ের কথা বলেছিস, এখন আর এমন করিস না প্লিজ। আচ্ছা দেখি কি করি। 3 বোন মিলে কথা বলছিল, নুহাকে দুজন বোঝাচ্ছিল, সাথে বসে বসে ফুচকাও খাচ্ছিল। এমন সময় দুটো গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। একটি গাড়ির প্রতিদিন আসা হলেও সামনের গাড়িটা প্রতিদিন আসে না। 3 জনে এগিয়ে এলো। সামনের গাড়ি থেকে হৃদ বের হলো। আফরা ও নুহার সাথে কুশল বিনিময় করে ওদেরকে পেছনের গাড়ি করে ওদের বাড়ি চলে যেতে বলল। আস্থাকে নিয়ে সে যাবে। আফরা ও নুহা যাওয়ার সময় হাতের কোণে দিয়ে আস্থাকে খোঁচা দিয়ে কিছু একটা বুঝে মুচকি হাসি দিয়ে চলে গেল। আস্থা কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। হৃদও গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে মৃদু ভলিউমে গান বাজছে। আস্থা হৃদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হৃদ মৃদু হেসে বলে, এভাবে কেন তাকিয়ে আছিস? আপনাকে একটু খুশি খুশি লাগছে আজ? কেন? এমনি 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 কি কেউ খুশি হয়? আপনি তুই পাশে থাকলে খুশি হওয়ার জন্য আমার কারণ লাগে না, আমি কারণ ছাড়াই খুশি হয়ে যাই। আস্থা খুশি হয় হৃদের কথায়, কিছু বলতে চায়, বলার জন্য উদ্বুদ্ধ হতে হৃদের ফোনে কল আসে। তাকে একটু অফিসে যেতে হবে, জরুরি ফাইলে সাইন করতে হবে। কথাটা কর্ণপাত হতে আস্থা তাকে কোনো রিক্সা বা সিএনজি ধরিয়ে বাসায় যেতে দিতে বলে, কিন্তু হৃদ তা না করে। মেয়েটা তার অফিসে যেতেই চায় না। হৃদ জানে কারণটা, তবু জিজ্ঞেস করে, তুই কেন অফিসে যেতে চাস না? জানেন কারণটা? মানুষের বউরা অফিসে লাঞ্চ নিয়ে যায়, আর আমার বউ এমনিতেও যেতে চায় না। আপনি কিন্তু জানেন যে কেন যেতে চাই না, তবু কেন জ্বালাচ্ছেন? শোন, মানছি প্রথমবার যখন গেছিস তখন একটা ঘটনা ঘটেছে, দ্বিতীয়বার কারেন্টে একটা ঝামেলা হয়েছিল, তাই বলে কি সব সময় হবে বল? আমার ভালো লাগে না, আমি বাড়ি যাব। চুপচাপ বস, গাড়িতেই থাকিস, আমি উপরে গিয়ে সাইনটা করেই আসছি। আজ আমরা একটু ঘুরবো, কত কষ্ট করে সময় বের করেছি, আর তুই বলিস বাড়ি যাবি? আচ্ছা যান, যাবো না বাড়িতে। হৃদ দ্রুত অফিসে ঢুকে তার কাজ শেষ করে নিচে আসে। আস্থা গাড়ির ভেতরে বসা। মেয়েটা আর এদের অফিসটাকে এত আতঙ্কের চোখে কেন দেখে হৃদ বোঝে না। হয়তো পরপর 2 বার তার সাথে বাজে মুহূর্ত গেছে অফিসে, তাই হৃদ গাড়িতে উঠে বসে। আস্থার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, আলতো করে চুমু দেয় হাতের উল্টো পিঠে। কিছু বলবে তখনই আবারও তার ফোনটা বেজে ওঠে। হৃদের রাগ হয়, কপালে জমে ভাঁজ।
তাকে দেখে তার বাবার ফোন। না চাইতেও দ্রুত ফোনটা রিসিভ করে। অপর পক্ষের কথা শুনে সে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। আস্থা বুঝলো না কি হলো, সে শুধু তাকিয়ে রইল। নিস্তব্ধ পরিবেশ, তবে সবার মধ্যে চলছে বিচলতা। হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে খুব নিশ্চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বেশ কিছু মানুষজন। অধীর আগ্রহ জানার এরপরে কি হবে, ভালো কিছুর আশায় করছে তারা। হৃদয় আস্থা দ্রুত পায়ে হেঁটে আসছে তাদের দিকে। এসে দেখে নুহা ও আফরা আগে থেকে এখানে উপস্থিত। হয়তো বাড়ি থেকে হসপিটালটা কাছে ছিল তাই। সুমি বেগমের চোখে পানি ছলছল করছে। মেয়েটা তার এখন প্রসব যন্ত্রণায় আছে। সে জানে এমন সময় ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয় একটা মাকে। রায়কার আজ কয়েকদিন যাবতীয় শরীরটা ভালো না, তবে আজ এত ব্যথা হচ্ছিল যে সে আর সহ্য করতে পারছিল না। ফারহান দ্রুত রায়কাকে নিয়ে হসপিটালে আসে। খবর পেতে চৌধুরী বাড়ির সবাই এসে উপস্থিত হয় এখানে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন নার্স সাদা তোয়ালেতে মোড়ানো একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে। ফারহানের কোলে দিতে দিতে সে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।